Hi guys, welcome to SM English. আজকের এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো টেন্স। টেন্স হচ্ছে এমন একটা টপিক যে আপনি যদি টেন্স মোটামুটি ভালো জানেন বা ভালোভাবে আপনি টেন্স জানেন তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তারপর আপনি যে কোনো একটা টপিকসের উপর আপনি লিখতে পারবেন, পড়তে পারবেন এবং কি বলতে পারবেন। সো টেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো এই টিউটোরিয়াল সিরিজে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টেন্স নিয়ে আলোচনা করব। তো শুরু করছি। তো আমরা জানি যে টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়, কারণ হচ্ছে প্রতিটা টেন্স হচ্ছে আপনার সময় এবং সময়ের উপর ডিপেন্ড করে সব কিছু হয়। তাহলে টেন্স অর্থ কাল বা সময়, ঠিক আছে। তাহলে টেন্সের সংজ্ঞাটা কি আমরা জানি। তো কোনো কাজ, এটা হচ্ছে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। তো টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। তো এটা যে কাজ সম্পাদন করা হয় এটা মানে হচ্ছে যে আপনি টেন্স দ্বারা সময়কে মেনশন করে সবসময় কাজ, সেটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ যাই হতে পারে, ঠিক আছে। তাহলে অতীত, ভবিষ্যৎ, বর্তমান, অতীত, ভবিষ্যৎ নিয়েই তো সবকিছু। সো টেন্সটা এর উপরে কাজ করে। তো সুতরাং কোনো ভার্বের কাজ কখন সংঘটিত হয় বা হয়েছিল বা হবে তা নির্দেশ করার জন্য ওই ভার্বের যে রূপগুলো ব্যবহার হয় তাকে টেন্স বা ক্রিয়ার কাল বলে, ঠিক আছে। তো ক্রিয়ার কাল হচ্ছে বাংলায়, আমি আবার বলি, কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। সুতরাং কোনো ভার্বের কাজ কখন সংঘটিত হয়েছিল বা হবে তা নির্দেশ করার জন্য ওই ভার্বের যে রূপগুলো ব্যবহার করা হয় তাকে টেন্স বলা হয়। যে ভার্বের রূপ হচ্ছে, ধরেন আপনি যদি বর্তমানে থাকেন তাহলে প্রেজেন্ট টেন্স হয়, ঠিক আছে। যে আপনি তিনটা ফর্ম আছে ভার্বের, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে আপনি ওই এই বর্তমান, অতীত, ভবিষ্যৎ এর উপর ডিপেন্ড করে ভার্বের রূপগুলো চেঞ্জ হয়, ঠিক আছে, বা ব্যবহার করা হয়। তো আপনি যদি ধরেন সাপোজ আমি ভাত খাই, নর্মালি বর্তমানে ভাত খাই, তাহলে এখানে হবে আই ইট রাইস। তাহলে এটা হবে ইট, হ্যাঁ, ইট অর্থ খাওয়া। তো ইটের তিনটা ফর্ম আছে, ইট, এইট, এইটেন, ইট, এইট, ইটেন, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে আই ইট রাইস। তো প্রেজেন্ট, এরপরে পাস্ট ইনডিফিনিট হচ্ছে আই ইট রাইস। ফিউচার হচ্ছে আই উইল ইট রাইস। তাহলে সময় ভেদে আপনার এই ভার্বটা চেঞ্জ হচ্ছে। প্রেজেন্টে ইট হয়, পাস্টে ইটটা এইট হয়ে যায়, তারপরে ফিউচারে ইটেন হয়ে যায়, এরকম আর কি। সরি, পাস্ট পার্টিসিপলে ইটেন হয়ে যায়, ঠিক আছে। তো তিনটা ফর্ম আমি বললাম যে কিভাবে চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, তারপর আসি এক্সাম্পল অনুসারে। তিনটা এক্সাম্পল দিলাম তিনটা টেন্সের। একটা প্রেজেন্ট টেন্স আই ইট রাইস, তারপর হচ্ছে আই ইট রাইস পাস্ট টেন্স, ফিউচার হচ্ছে আই উইল ইট রাইস, ঠিক আছে। এটা মেইন ভার্ব, বাট এই যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে উইল বসছে, এই হচ্ছে বিষয়। এরপর আসি, যাক, তো এটা লিখলাম যে এই সেন্টেন্সগুলো দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে এই বর্তমান, অতীত, ভবিষ্যতের কাজের কথা নির্দেশ করে আর কি, এইগুলো দিয়ে বোঝানো হচ্ছে। এই তিনটা সেন্টেন্স দিয়ে কিন্তু বর্তমান, অতীত বোঝানো হচ্ছে। এবার ক্লাসিফিকেশন অফ টেন্স। তো টেন্সের শ্রেণীবিভাগ। টেন্স সাধারণত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এগুলো বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। প্রত্যেকটা টেন্সকে আবার কি করে চার ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা টেন্সের ডিটেলস আমরা আলোচনা করি এখানে। প্রত্যেকটা টেন্সকে কি চার ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, জাস্ট আমি তো এখন প্রেজেন্ট আছি, জাস্ট এগুলোর সাথে
ওই প্রেজেন্ট হয়ে যাবে এই আর কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস সেম এটা পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা হলো ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে 4 ভাগে ভাগ করা হচ্ছে এখন এই যে 4টা ভাগে ভাগ করলাম প্রত্যেকটার এক একটা উদাহরণ দেখি আমরা ঠিক আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা উদাহরণ দেখি আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি ঠিক আছে তাহলে ভার্বটা কি হলো ওই যে প্রেজেন্ট ফর্মেই থাকলো ঠিক আছে প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল আমরা জানি যে তিনটা ভার্বের ফর্ম ঠিক আছে এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই অ্যাম প্লেইং ক্রিকেট তার মানে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাড হয়েছে এখানে তারপরে প্লে এর সাথে আইএনজি যোগ করা হচ্ছে তো কন্টিনিউয়াস হচ্ছে কি আমি কি করি ক্রিকেট খেলতেছি মানে আমি এখন খেলতেছি ঠিক আছে এরকম আই এম প্লেইং ক্রিকেট এরপর হচ্ছে আই হ্যাভ প্লেইড ক্রিকেট এখানে হচ্ছে হ্যাভও একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে আর প্লে থেকে প্লেইড হয়ে গেছে যেহেতু এটা 3 নাম্বার ফর্মটা ইউজ হয়েছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তাহলে প্লেইড তাহলে আই হ্যাভ প্লেইড ক্রিকেট এরপর হচ্ছে আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট এখানেও এই যে অক্সিলারি ভার্ব হিসেবে এতটুকু ব্যবহার হয়েছে তারপর প্লে আইএনজি যোগ হয়েছে প্লের সাথে যে কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স মানে এটা একটা সময় বলে দিছে যে এটা 2 ঘন্টা ধরে সে ক্রিকেট খেলতেছে ওরকম বিষয়টা যাক এখন দেখি পাস্টের উদাহরণ 4টার উদাহরণ 4টা ঠিক আছে যেমন পাস্ট ইনডেফিনিট আই প্লেইড ক্রিকেট 2 নাম্বার ফর্মটা প্লেড 2 নাম্বারটা না ভার্ব প্লে থেকে প্লেড যেহেতু পাস্ট আমি ক্রিকেট খেলেছিলাম তারপরে আই ওয়াজ প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলতেছিলাম এটা যে অক্সিলারি ভার্ব হ্যাঁ এগুলো আমি পরে আরো ডিটেইলস ভালোভাবে বুঝবেন আপনারা জাস্ট আমি উদাহরণ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আই হ্যাড প্লেইড ক্রিকেট আই হ্যাড বিন প্লেইং ক্রিকেট এরপর আসে ফিউচার indefinite I will play cricket I will be playing cricket I will have playing cricket by 6 p.m. এর একটা সময় বেঁধে দেওয়া হয়েছে তারপর হচ্ছে I will have been playing that time তাহলে আমি প্রত্যেকটা এক একটা করে আমি একটা উদাহরণ দিয়ে দিলাম জাস্ট বোঝার জন্য হ্যাঁ সেন্টেন্স আকারে এরপরে আসি এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমরা এখন বিশালভাবে আলোচনা করব তাহলে শুরু করছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যে কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এই যে এটাই সংজ্ঞাটা একটু ভালোভাবে পড়বেন কি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞা হ্যাঁ এটার উপরই পুরো বিষয়টা কিন্তু জড়িত এরপরে আসি বাংলায় চেনার উপায় হচ্ছে যে বাংলায় ক্রিয়া শেষে মানে যে আপনি ক্রিয়া শেষে আমি খাই ঘুমাই এই যে শেষে যে একটা উচ্চারণ হয় সেটা বাংলা ক্রিয়া শেষে কাজের শেষে আর কি যেমন এ অ আ ই ও এন এস আন আ ইত্যাদি এরকম মানে শব্দগুলো হয় লাইক এখন আমরা স্ট্রাকচারটা দেখি হ্যাঁ প্রেজেন্ট কিসের প্রেজেন্ট indefinite tense structure the present indefinite tense structure is subject plus main verb সাবজেক্টের উপর ডিপেন্ড করে এস বা ইয়েস বসে এখানে এটা ঠিক আছে তো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব হ্যাঁ এরপর হচ্ছে অবজেক্ট তাহলে কি সাবজেক্টের উপর ডিপেন্ড করে এস বা ইয়েস কিন্তু বসে তাহলে আমি কোথায় কিভাবে হচ্ছে এটা আবার দেখি এবার एग्जांपल হিসাবে যখন আমি খাই কি খাই আমি ভাত খাই আই ইট রাইস হ্যাঁ এটা হলো সাবজেক্ট হ্যাঁ এই যে সাবজেক্ট প্লাস ইট মেইন ভার্ব ইটটা হচ্ছে মেইন ভার্ব আর রাইসটা হচ্ছে অবজেক্ট হ্যাঁ অবজেক্ট এখন যদি বলা হয় যে সে ভাত খায় তাহলে কি হবে
হি ইট রাইস হবে না, এটা ইট হবে না, হি ইটস রাইস, একটা এস যোগ হবে। কি বলছে? বা মেইন ভার্ব এরপরে সাবজেক্ট অনুযায়ী এস বা ইয়ের যোগ হতে পারে, হবে। তো সাবজেক্ট অনুযায়ী তাহলে এটা হচ্ছে এই যে আই ইট রাইস, এরপর যদি বলতাম যে হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়, তাহলে সাবজেক্টটাই হলো, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল এখানে, এই কারণে এস বাই যোগ হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এর যোগ হবে, এটা জানা রাখতে হবে। এরপরে থেকে সে, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, স্বাভাবিক। সে প্রতিদিন স্কুলে যায়, এই যে দেখেন এখানে হি গোজ টু স্কুল এভরিডে, এখানে কি হি গো টু স্কুল এভরিডে হবে না, হি গোজ। গোজ কেন কি? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এই যে এখানে কিন্তু বলা আছে, তার মানে ইএস, হ্যাঁ, এস বাই এস, ইএস ও জিও গো আর হর ইএস হোক, টু স্কুল এভরিডে। ওকে, এরপর তুমি বই পড়ো, ইউ রিড আ বুক, তুমি একটি বই পড়ো। সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়, হি গোজ টু বেড এট 10 PM এভরিডে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হ্যাঁ, এই যে প্রত্যেকটা প্রেজেন্ট স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু উদাহরণ হিসেবে আমি লিখে দিলাম। আপনারা এখন স্ট্রাকচার অনুযায়ী অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন। এবার এখানে একটা এই যে নোটটা, একটা নোট আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মানে বুঝালে ভার্বের সাথে আসবে ইয়ের যোগ, তাহলে সাবজেক্ট কি কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? হি, শি, ইট, এগুলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম, সেটা কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো জায়গার নাম হইতে পারে, ঠিক আছে? তাহলে হি, শি, ইট এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এগুলোর পরে মেইন ভার্বের সাথে এস বাই এর যোগ হবে। এইবার আসি আমি ওই সংজ্ঞায় যে অভ্যাসগত এরকম আছে না, বুঝাইলে এগুলা হয়, জাস্ট এক উদাহরণ দিয়ে রাখছে। দেখেন অভ্যাসগত বর্তমানকাল, যে আই রিড দ্য হলি কোরআন রেগুলারলি, আমি রেগুলার কোরআন পড়ি, এটা হচ্ছে অভ্যাসগত, ঠিক আছে? হি টেকস এক্সারসাইজ রেগুলারলি, সে রেগুলার এক্সারসাইজ করে নিয়মিত, তার মানে এগুলো অভ্যাসগত, আপনি এই কাজটা করেন প্রতিদিন, এটা অভ্যাস হয়ে গেছে, তাই কারণ অভ্যাসগত বর্তমান বলা হয় এটা, ঠিক আছে? এরকম কিছু হলে তার মানে আমি প্রতিদিন খেলতে চাই, তো এটা অভ্যাসগত, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট টেন্সে হবে, যেহেতু অভ্যাসগত। এরপর চিরন্তন সত্য বুঝাইলেও প্রেজেন্ট টেন্সের হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই সান রাইজেস, এটাও কিন্তু এই সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন, সো ভার্বের সাথে এস বা ই এর যোগ হচ্ছে, বলা আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপর দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তার মানে কি? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, বললো কি হলো? পৃথিবী সূর্যের কি চারপাশে ঘুরে, ঠিক আছে? দ্য আর্থ মুভস দ্য রাউন্ড দ্য সান। তাহলে এখন এটা তো চিরন্তন সত্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হ্যাঁ, সূর্য পূর্ব দিকে উদিত হয়, তার মানে চিরন্তন সত্য। ঐতিহাসিক সত্য, দ্য শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, এই যে এখানে বিল্ডস এস যোগ, তার মানে এই যে শাহজাহান বলা হচ্ছে না, ব্যক্তির নামও হইতে পারে, তো শাহজাহান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ হয়েছে। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে এটা হচ্ছে যেমন এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা হলো অবজেক্ট। হ্যাঁ, এই যে আমার স্ট্রাকচার অনুযায়ী, ওকে, এই যে স্ট্রাকচার অনুযায়ী। এরপর নিকট ভবিষ্যৎ বোঝাতে, যেমন আই সেল দ্য বুক টুমরো, মানে আমি আগামীকাল বইটা বিক্রি করব। হ্যাঁ, ওইরকম আই সেল দ্য টুমরো, আই সেল দ্য বুক টুমরো। দ্য স্কুল ওপেন্স দ্য 20th, একটা তারিখ বলা হচ্ছে, তার মানে নিকট ভবিষ্যৎ এগুলা, যে আপনার এত তারিখ স্কুল খুলতে পারে, বা আমি আগামীকাল এটা করব, বিকাল এটা করব, এগুলো একটা নিকট ভবিষ্যৎ বোঝানো হচ্ছে। তাহলে নিকট ভবিষ্যৎ বোঝালে কি হয়? ভবিষ্যৎ হয়, ঠিক আছে?
তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভিন্ন সেন্টেন্সের গঠন নিচে দেওয়া হলো যে প্রেজেন্ট এতক্ষণ যা পড়লাম এই অনুযায়ী আমরা যে টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু স্ট্রাকচার এবং সেন্টেন্স দিয়ে রাখলাম, এগুলা সহজ হবে। যেমন অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে মানে হাবোধক, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব বা ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগ হবে। কেন? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন অ্যাজ বাই এর যোগ হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে অ্যাজ বাই এর যোগ হবে না। এরপরে প্লাস অবজেক্ট। সো আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, এটা হাবোধক। তো সাবজেক্ট আই, সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, হ্যাঁ। ওকে, হি প্লেইজ ক্রিকেট, হি গোজ টু স্কুল, এগুলো আগে বলছি, এটা হলো হাবোধক। এইবার আসি আমরা নেগেটিভ। নেগেটিভ মানে নাবোধক। নাবোধকের সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস নট প্লাস ভার্ব অবজেক্ট, হ্যাঁ। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব বোঝাচ্ছে, ঠিক আছে। মানে এটা হচ্ছে নেগেটিভ, সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ। তো নাবোধক তার মানে অবশ্যই স্ট্রাকচার অনুযায়ী আই ডু নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। আই ডু নট প্লে ক্রিকেট, হি ডাজ নট প্লে ক্রিকেট, হি ডাজ নট প্লে ক্রিকেট, ঠিক আছে। তাহলে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ, ওকে। এরপর আসে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হচ্ছে যে এটা হচ্ছে প্রশ্ন করা, হ্যাঁ। ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ডাজ হি প্লে ক্রিকেট, ডাজ হি প্লে ক্রিকেট, কি হলো? এই যে এখান থেকে এটা দেখেন, এটা এই ভার্বটা আগে চলে আসে তারপরে সাবজেক্টটা, এরকমই কিন্তু এটাই যে আগে চলে আসে তারপর যা আছে তাই, ঠিক আছে। ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে? ডু আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলি? ডু আই প্লে ক্রিকেট, ওকে। তাহলে আমি কি করলাম? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, হ্যাঁ, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করলাম। তাহলে প্রেজেন্ট তো টেন্স কি, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, কি কি, প্রত্যেক টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা নিয়ে আলোচনা করলাম এবং বেশ কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। তো আজকের এই পর্ব হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে আলোচনা করলাম। এরপরে পর্বে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।